একটা নায়ক এইভাবে ধরতেই পারে নায়িকাদের। আমরা যেভাবে নায়িকাদের নাচ দেখছি, তারা একেবারে বম্বে ইন্ডাস্ট্রিকে নকল করছে। দীপিকা যেরকম খুল্লুম খুল্লা নেচেছেন, সেই নাচগুলো তো আমরা দেখতে পাচ্ছি। সেটা নিয়ে তো আমরা কথা বলছি না। এখন শাকিব খান যদি তার সহশিল্পীদের ধরে আসেন, তাতে খারাপের কি হলো? কারণ সাকিব খান তো সাকিব খান, সে একটা স্টার। সে যদি একজনকে বাদ দিয়ে আরেকজনকে ধরে, তখন আমরা কথা বলতে পারি। বুবলি আর অপুকে নিয়ে কথা বলতে পারি। সহশিল্পীদের ধরার মধ্যে খারাপ কিছু দেখছি না। আমার মনে হয় যে অপু বোধহয় বিয়ে করে ফেলেছিল, এটাও আমি শুনেছি। তা এত বছর যখন প্রথম সন্তান নিয়েছেন বুবলি, তখন আমরা অনেকবার বলেছি ভুল হয়েছে সাকিবের। এখন দ্বিতীয় সন্তানের সময় তার ভুল হওয়ার কথা না। সাকিব নিশ্চয়ই এবার প্রকাশ করবেন যে বুবলি আর তার বিয়ে হয়েছে। আমরা তাড়াহুড়া করে যদি কিছু চাই, দেশটা ভালো হবে না। মাত্র তো নতুন নতুন রাজনীতিবিদরা এসছেন, পার্লামেন্ট খুলেছে অনেক বছর, অনেক দিন পরে, 2 বছর তো হয়েই গেল। সুতরাং দেশকে ভালোবাসি, দেশকে শ্রদ্ধা করি, এবং যারা আমাদের বয়স্ক রাজনীতিবিদ আছে, তাদেরকে অবশ্যই সম্মান করে আমাদের কথা বলতে হবে। আর দেশের মানুষদের ফ্যামিলি কার্ড বলি, কৃষি কার্ড বলি, শিক্ষার ব্যবস্থাটা উন্নত রাখতে হবে, ওপেন রাখতে হবে। আপনি বিখ্যাত সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাইম গহরের সন্তান, কিন্তু আপনার বাবা সেইভাবে মূল্যায়ন পায়নি। আপনার অনুভূতি কি? আমার বাবা সেভাবে মূল্যায়ন পেয়েছে। প্রতিটা দিবস বলেন বাংলাদেশের, প্রতিটা দিবস, কোন দিবসে আমার বাবার গান বাজে না? আমার বাবা তো শুধু আমাদের জন্য গান লেখেননি। জন্ম আমার ধন্য হলো মাগো, এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাকো। এটা যেদিন হাদি মারা গেলেন, হাদির যে রাস্তায় হত্যা হয়েছে, সেখানে রিপিটেডলি বেজেছে, মানে একটা গানই শুধু বেজেছে বারংবার, সেটা আমার বাবার গান। আপনি বঙ্গভবনে যান, সেটা আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, ইউনুস বলেন, এবং এখন শুধু চুপ্পু এবার 26শে মার্চ করলেন। চুপ্পুর সাথে আমাদের সাথে কিছু টকশো আর কিছু রাজনীতিবিদ এসেছিলেন। তো সুতরাং প্রতিটা ক্ষেত্রে নোঙ্গর তোলো তোলো, জন্ম আমার ধন্য হলো মাগো, পূবের ওই আকাশে সূর্য উঠেছে, সাগর পাড়িতে ঝড় জাগে যদি, আমি তীব্রভাবে বঙ্গভবনে আমার বাবার গানে নেচেছি। আমার মনে হয় বাবাকে অবমূল্যায়ন করেছে কিছু খোসপাত্রা জাতীয় লোক। আর যারা এখন কবরস্থানটা দেখাশোনা করে, আমার বাবার কবর বারবার ভেঙে ফেলে, আমাদের পক্ষে ওগুলো আর বারবার সংস্কার করা, আমার মায়ের কবরের ঘাস দিয়ে তুলে ফেলে, এটা আমার মনে হয় এবার তারেক জিয়া নতুনভাবে এসেছে, নতুন করে বাংলাদেশকে দেখছে। উনি চলচ্চিত্র দিবসে তার মেয়েকে নিয়ে ইংরেজি ছবি দেখেছেন, তার মানে উনি কোনো পক্ষপাতিত্ব করেনি। তো উনি যদি একটা বাংলা ছবি দেখতেন, আমরা বলতাম যে একে পক্ষপাতিত্ব করছেন। উনি ফার্স্ট ক্লাস একটা জিনিস দেখিয়ে দিয়েছেন যে আমি একটা কাঠের চেয়ারে বসতে পারি। আমি 2টা বছর মন্ত্রণালয় এবং ডিজি অফিস আছে মিরপুরে, একটা প্রাইমারি স্কুলের টিচার, ছোট্ট একটা মেয়ে, তার বাচ্চার হার্ট অপারেশন হয়েছে, তার বদলিটা হয়নি। আমি চাইবো তারেক জিয়া একবার আমাদের দিকে খেয়াল করবেন। আমি কাজ পাই না অনেক বছর, ইলোরা গহর, আমার 60-এর ঊর্ধ্বে বয়স, হয়তো বা আমার মেকআপ দেখে বোঝা যাচ্ছে না, কিন্তু আমার তো কাজ চাই। আমি সন্তানের উপর কতটা নির্ভরশীল হতে পারি? তারপরে আমি বলবো আমার বাবা নঈম গহর, যার গান ছাড়া একটা দিবসও পালন হয় না, যার মৃত্যু হয়েছে পিজি হাসপাতালে, আমার মায়ের কবর, আমার বাবার কবরে আমার মায়ের কবর দিতে পারিনি। সুতরাং এই কবরগুলি সংস্কার করার দায়িত্ব আপনার, কারণ আপনি মা হারা হয়েছেন, বাবা হারা হয়েছেন। আমি প্রোটেস্ট করেছিলাম জিয়ার কবর যখন ভাঙার কথা হয়েছে, তাতে আমাদের আর কোনো কর্মসংস্থান হয়নি। খোসপাত্রার মতো অনেক শিল্পীদের আগমন হয়েছে, তারা বিচরণ করেছেন, কিন্তু এখন পর্যন্ত আমাদের বিচরণের ক্ষমতা বিটিভিও দেয়নি, আমাদের আটকে রেখেছেন। আপনি জাতীয় টিভি পর্যায়ে মানে চোখ দিবেন, এবং তাতে কিছু মানে খুবই ভয়ঙ্কর কিছু প্রডিউসার আছেন যারা আমাদের কাজগুলোকে আটকে দিয়েছেন। আপনি জাতীয়ভাবে আমাদের বাবার কবরটা সংরক্ষণ করবেন এবং মূল্যায়ন করবেন নঈম গহরকে। দুদিন আগে আমরা দেখলাম সাকিব খান এক প্রেস ব্রিফিং এসে নায়িকাদের শরীরের বিভিন্ন স্পর্শকাতর জায়গায় হাত দিয়েছেন। এটাকে নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে। এটাকে কিভাবে দেখছেন? আমি যেভাবে দেখছি, এটা একটা নায়ক এইভাবে ধরতেই পারে নায়িকাদের। এটা আপনারা কুনজর থেকে, এটা আমাদের হাদিসে আছেন যে
একটা লোক বারবার বলেছিলেন যে আমাদের হজরত আলী, হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন, সেখানে একটা উলঙ্গ নারী বারবার এসছেন এবং সাহাবীদের সাথে যারা ছিলেন তারা বলছেন এই নারীটা ভয়ঙ্কর, খারাপ, আমাদের এরকম প্রণোদিত করছেন। তাই এরকম ৩-৪ বার বলার পর হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, তুমি কি তার অবস্থান জানো? তার অবস্থা কি জানো? তার পরিবারের অবস্থা, তার স্বামীর অবস্থা, তার বাবার অবস্থা? বলে, না কিছুই জানি না। তো বলে, তুমি কয়বার দেখেছো? ৫ বার। বলে, তার মানে তোমার দৃষ্টিতে খারাপ দৃষ্টি আছে, তুমি ভালো দৃষ্টিতে রাখো। কারণ আমরা যেভাবে নায়িকাদের নাচ দেখছি, তারা একেবারে বম্বে ইন্ডাস্ট্রিকে নকল করছে। দীপিকা যেরকম খুল্লুম খুল্লা নেচেছেন, সেই নাচগুলো তো আমরা দেখতে পাচ্ছি, সেটা নিয়ে তো আমরা কথা বলছি না। এখন শাকিব খান যদি তার সহশিল্পীদের ধরে আসেন, তাতে খারাপের কি হলো? কারণ সাকিব খান তো সাকিব খান, সে একটা স্টার। সে যদি একজনকে বাদ দিয়ে আরেকজনকে ধরে, তখন আমরা কথা বলতে পারি, বুবলি আর অপুকে নিয়ে কথা বলতে পারি। সহশিল্পীদের ধরার মধ্যে খারাপ কিছু দেখছি না। ইদানিং বিগ বাজেটের সিনেমাগুলো ভারতীয় অপরিচিত নায়িকাদের যুক্ত করা হচ্ছে, এটাকে কিভাবে দেখেন? এখনও কি হচ্ছে আমি তো সন্দিহান, কারণ এখন তো আমাদের দেশের বেশ কিছু জনপ্রিয় নায়িকা, সাবিলা নূর, পূজাচেরি। আমি এখন বলবো, এখন আমাদের বাংলাদেশের নায়িকারাও ভালো করছে, নাচেন, কুদার চেষ্টাও করছে এবং ভালোই তো করছে। সাকিব খানের সাথে নাচলেন, সাবিলা নূর নাচলো, পূজাচেরি নাচলো নিশুর সাথে, তারপরে সিয়ামার সাথে কে কাজ করলো? আমার তো ভালোই লাগছে। আমার তো মনে হচ্ছে যে বলিউডের নাচন কোতন যে নাচটা যদি পারে, আমাদের প্রীতমের গান তো ভালোই হচ্ছে। সুতরাং একটা স্কেলে আমাদের যেমন ক্লাসিক জগৎটা ছিল, রাজ্জাক, কবরী, ববিতা, শাবানা, সেই জিনিসটা তো এখন ধরে রাখলে চলছে না। সেই জিনিসটা পাবো না। রাজ্জাককে খুঁজে পাবো, কবরীকে, শাবানাকে, ববিতাকে, তাদের ভিন্ন ভিন্ন মাত্রা, তাদের কাছে তো শাবনূর মৌসুমেই পৌঁছাইতে পারেনি। তো সুতরাং এই নতুন বাচ্চাদের কাছে আমাদের আশাহত হওয়ার কিছু নেই, আর আমরা আশাবাদী। শোনা যাচ্ছে বুবলি আবার অন্তঃসত্ত্বা হয়েছে। সাকিব খান যদিও বুবলির সঙ্গে তার বিয়ের কথা এখনো জানাননি মিডিয়াতে, এখন পর্যন্ত খোলামেলা করেননি, এ বিষয়ে আপনি কি বলবেন? এটা সম্পূর্ণ ব্যক্তিগত তাদের ব্যাপার। কারণ আমার মনে হয় যে অপু বোধহয় বিয়ে করে ফেলেছিল, এটাও আমি শুনেছি। তা এত বছর যখন প্রথম সন্তান নিয়েছেন বুবলি, তখন আমরা অনেকবার বলেছি ভুল হয়েছে সাকিবের। এখন দ্বিতীয় সন্তানের সময় তার ভুল হওয়ার কথা না। সাকিব নিশ্চয়ই এবার প্রকাশ করবেন যে বুবলি আর তার বিয়ে হয়েছে। চলচ্চিত্র এবং নাটক অঙ্গনে আপনি অনেক দিন থেকে দূরে আছেন, এর কারণ কি? পলিটিক্স আর হিংসা। পলিটিক্স করে আমাকে নিয়ে নেয় না, কারণ আমার মতো ভালো অভিনেত্রী খুব কম আছেন। আমি ভাঙতে পারি, আমি ফ্র্যাকশন আনতে পারি, আমি পজ আনতে পারি, এবং আমার অ্যাক্টিংটা রিয়েলিটি শোয়ের মতো হয়। আর আমার সাথে অ্যাক্টিং করার ক্ষমতা অনেকের নাই। আর ডিরেক্টররা ভালোবাসেন একটু প্রেম প্রীতি, সেটাতে আমার সাথে হয় না, সম্ভব হয় না। সেটাও একটা দুর্ভাগ্য যে আমি কেন জানি ডিরেক্টরের প্রেমে পড়ি না। তো আমার কাজের পরে আমি সবার নাম্বার ডিলিট করে দিই এবং ফেসবুকও মিডিয়ার লোকদের রাখি না, এটাও একটা দুর্ভাগ্যজনক কথা। আর আমাদের মতো আমাদের যেহেতু 20-22 বছর কাজ করতে পারিনি, স্ক্রিপ্টও তো আমাদের নিয়ে লেখা হয় না। আমি চেষ্টা করেছিলাম স্ক্রিপ্ট লিখতে, যেখানে সম্পূর্ণ আঙ্গিকে 360 এভিনিউ আমি একটা গল্প লিখেছি, যেখানে বস্তি স্লাম যেটাকে বলে, বস্তি থাকবে, সেখানকার মেয়েরা, কর্মজীবী মেয়েরা, তাদের স্কুল, তাদের বাথরুমে যাওয়া, প্যাডের সমস্যা। প্যাড নিয়ে তো ভীষণ মানে প্যাডটা বলেই না মানুষ, সেটা খুবই লজ্জা পায়, কিন্তু প্যাডটা তো সাধারণ একটা জিনিস। তা ঠিক সেইভাবে একটা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, এবং তারাই কিন্তু ঘটনা করে আবার একটা স্কুলিং করে, তারা গিয়ে প্যাড ট্যাড দেয় বাচ্চাদের। এরকম উচ্চবিত্ত ফ্যামিলিতেও একটা উচ্চবিত্তকে এক কাজের মেয়ে ছুটে এসে বলে যে আপনি তো লিফটে চড়ে আসেন যান, আর আমি এই লিফটে চড়ে 5 বাসায় কাজ করি, আপনার সাথে আমার পার্থক্য এখানেই। তখন কফি খেতে বলে যে তুই যে মেডিকেলে বাচ্চাটা নিয়ে যাস, তোর যে 7 ব্যাগ রক্ত নিল, সেটা কে করলো? কইলে তো আপনি একটা ফোন করে দিয়েছেন, হয়ে গেছে। বলে তুই তো সেবাটা পাইছিস মেডিকেলের। এটাও কিন্তু ট্রু। আমরা অনেক সময় ছুটা বুয়াদের আমরা অনেকখানি করার চেষ্টা করি, তখন তারা সেটা মানতে চায় না। কিন্তু ওরা কিন্তু এক বাসায় কাজ করবে না, 5টা থেকে 10টা করতে পারে, কিন্তু এক বাসায় করলে কিন্তু তারা ভালো অ্যামাউন্ট পায়। কিন্তু ওই 11টা বাসায় ভাগ করে নিয়ে সেখানে 10-15 হাজার টাকা বেশি পায়।
কিন্তু তার তখন শরীরটা খারাপ হয়, রক্ত ঝরতে থাকে। হ্যাঁ, এই যে তার যে এইখানটা যে কতখানি মেডিকেল খরচ হয় এটা তো তাদের বোঝার ক্ষমতা নাই। বলে আপা হেল্প করেন। হেল্প করতে গিয়ে যে আমাদের 12টা বাজছে, কারণ আমরা তার উচ্চবিত্ত না, মধ্যবিত্ত। তাই এইটুক বোঝাটা, এটাই আমি নাটকের মধ্যে আনতে চেয়েছি। প্রযোজকদের সঙ্গে বিশেষ সম্পর্ক না থাকলে কাজ পাওয়া যায় না, এই অভিযোগ কতটা সত্য? আমি কোনো প্রযোজককেই চিনি না। আমি যে কটা ছবি করেছি হয় রাইটার বা ডিরেক্টরের মাধ্যমে, আর নাটক করেছি ডিরেক্টরদের মাধ্যমে। তো সুতরাং আমার সেখানে কোনো প্রেমভীতি ভালোবাসার জায়গাটা ছিল না, ওখানে আমার স্কোপ ছিল অ্যাক্টিংয়ের। সো আই ডিড ইট অ্যান্ড এক্সিলেন্ট। আমি 2012 পর্যন্ত শ্রেষ্ঠ অভিনেত্রীর অ্যাওয়ার্ড পেয়েছি।